ক্যালকুলেটর দিয়ে তো আর ফিল্ম মেকিং হয় না। আমি দেখতে পাচ্ছি যে মানুষের কথার কোনো দাম নেই। আমি আদর্শ পুরুষ নই, আমার মধ্যে অনেক খুঁত খামতি আছে। এটা সতর্ক থাকা উচিত কোন প্রযোজকের সঙ্গে কাজ করছে। সিনেমা জগতে আমার কোনো স্ট্যান্ডিং নেই, কারণ তার বিগত 7 বছর আমি তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করি। লাইফ ইজ নট ফেয়ার। আমার একটা পুনর্জন্ম হয়, বেশ কয়েকটা ছবি এরকম করেছি জীবনে। পরবর্তীকালে মনে হয়েছিল কেন করতে গেলাম, কারণ সেই ছবিগুলো আমাকে বহু বছর পিছিয়ে দিয়েছিল বা অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। নমস্কার, টলি কলেজে সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। শহরে সবে সবে শীত পড়েছে, একটা শীতের আমেজ নিয়ে এমন একজন মানুষকে আমার সঙ্গে আজকে আড্ডার জন্য পেয়েছি। তিনি যখনই পর্দায় এসছেন তার রেশ কিন্তু দর্শকদের মনে বেশ কিছুটা সময় ধরে সেই রেস থেকে গিয়েছে। তিনি কখনো বিহারী রূপে, কখনো রোহিত সেন, কখনো সকলের প্রিয় ফেলুদা রূপে দর্শকদের মাতিয়ে রেখেছেন। নান আদার দেন টোটা রায়চৌধুরী। নমস্কার টোটাদা, কেমন আছো? এখন একটু নার্ভাস, একটু টেন্স আছি, তার কারণ ছবিটা রিলিজ করছে। একটা কমার্শিয়াল ছবি যখন রিলিজ, যেহেতু এটা অনেকদিন বাদে কমার্শিয়াল ছবি করছি, আমি অনেস্টলি দেখতে চাই যে আমার দর্শক, মানুষ, সাধারণ দর্শক কিভাবে এই ছবিটা নেন। মানে তোমাকে যদি বলি, তুমি পুরনো অবতারেই আবার নতুন ভাবে আসছো পুলিশ অফিসারের চরিত্র, কেননা তোমাকে এর আগেও আমরা দেখেছি পুলিশ অফিসারের চরিত্রে, এবং সেটারই রিপিটেশন। যদি বলি নির্ভীক সৎ একজন পুলিশ অফিসার, সেই দায়বদ্ধতাটা মনে হচ্ছে যে পুলিশ মানেই তো আমাদের অনেক কিছু মাথায় আসে। রাশভারী একজন কেউ হবে, সততার প্রতীক, সেই সব জায়গাটা দেখে সেখানে দায়বদ্ধতাটা বেশি। অবশ্যই, তার কারণ যখনই আমি পেশাদার শিল্পী হিসেবে একটি ছবি করি, তখন আমার দায়বদ্ধতা অনেকের প্রতি, আমার প্রডিউসারের প্রতি, ডিরেক্টরের প্রতি, আমার দর্শকদের প্রতি। কাজেই অবশ্যই দায়বদ্ধতা প্রথমেই, তারপর তো নিজের কাছেই একটা প্রশ্ন যে আমার মধ্যে কি আর সেই ট্যালেন্টটা বা সেই সক্ষমতা আছে যে এই ধরনের ছবি মানুষের কাছে বিশ্বাসযোগ্যভাবে বা এই ধরনের চরিত্র মানুষের কাছে বিশ্বাসযোগ্য রূপে পেশ করতে পারি। তুমি যেটা বলছিলি যে দায়বদ্ধতার কথা, তোমাকে দর্শকরা কিভাবে নেবেন এরকম চরিত্রে, আমরা যদি তোমার ফিল্মোগ্রাফি যদি দেখি, একদম প্রথম দিকে তুমি কমার্শিয়াল ছবি যেরকম করেছো, তারপরে ঋতুদার হাত ধরে বিহারী একটা অন্যরকম, মানে অন্য লেভেলে তোমাকে অভিনয়ের সেই প্রতিষ্ঠা দেওয়া, তারপর তুমি খুব বেছে চরিত্র নিয়েছো অভিনয়ের ক্ষেত্রে। এই জিনিসটা কি তোমার এই যে চরিত্র বাছার ক্ষেত্রে এখনো এটা কাজ করে? খুব কি চুজি তুমি? হ্যাঁ, চুজি, কিন্তু সবসময় আমার চুজি হওয়াটা যে ভালো তাও না, কারণ দিনের শেষে এটা তোমার পেশা, সেটাও মাথায় রাখতে হবে। যদিও আমি আমার ওই যে দায়বদ্ধতা করলাম আমার দর্শকদের প্রতি, আমার মনে হয় যে আমার দর্শকরা যারা আমাকে ভালোবাসে, আমি এমন একটা ছবি করলাম যেটা তাদের ভালো লাগলো না, বা তাদের মনে প্রশ্ন উদয় হলো যে কেন আমি এই ছবিতে অভিনয় করতে রাজি, তখন নিজের খারাপ লাগবে। সেই কারণে চেষ্টা করি যে বিভিন্ন স্বাদের চরিত্র করার, যাতে করে আমার যত দর্শক, খুবই ক্ষুদ্র সংখ্যক দর্শক আছেন, কিন্তু যারা আছেন তারা যেন বিভিন্ন রূপে আমাকে বিভিন্ন সময় দেখতে পান। এরকম কখনো মনে হয়েছে যে এই ছবিটা কেন করলাম, যেটা তুমি বলছিলে যে এরকম যদি দর্শকদের মনে হয়, তোমার কখনো মনে হয়েছে যে হয়তো পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য তোমাকে সেই কাজটা করতে হয়েছে, পরে দেখে মনে হয়েছে যে না, এটা না করলেও ভালো হতো? বেশ কয়েকটা ছবি এরকম করেছি জীবনে, পরবর্তীকালে মনে হয়েছিল কেন করতে গেলাম, কারণ সেই ছবিগুলো আমাকে বহু বছর পিছিয়ে দিয়েছিল বা অগ্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমার মনে হয় খুব ভালো একটা কথা সেদিনকে শুনছিলাম, এক হলিউড অ্যাক্টর বলছিলেন, being a successful actor is not about skill, it is about choice. অর্থাৎ যে চরিত্রগুলো বা ছবিগুলো আমরা চুজ করি, সেগুলোর মাধ্যমে বোঝা যায় যে আমি অভিনেতা হিসেবে কতটা সফল বা অসফল, কারণ অনেক সময় আমাদের চয়েস আমাদের ডুবিয়ে দেয়। একদমই, তুমি যেই কথা বলছো তার রেশ ধরে যদি বলি, তোমাকে নিয়ে অনেকেই এই কথাটা বলেন, তোমাকে হয়তো জিজ্ঞাসাও করা হয়েছে, আমিও ইনফ্যাক্ট জিজ্ঞাসা করেছি আগের ইন্টারভিউতে, আবারও কথা প্রসঙ্গে উঠলো বলে জিজ্ঞাসা করতে খুব ইচ্ছে করছে যে টোটা রায়চৌধুরীকে তো আরো বেশি ভাবে ব্যবহার করা যেত। এই যে তুমি যেটা বললে, এই কারণে বেশ কিছুটা পিছিয়ে দিয়েছে তোমাকে, তো সেই পিছিয়ে দেওয়ার কারণে কি টোটা রায়চৌধুরীকে ব্যবহার কম করতে পারলো? দেখো, এটা এই সময় এসে দাঁড়িয়ে
একটা কথা যদি বলতে হয় সেটা বলবো ভাগ্য। তাছাড়া আর এর এক্সপ্লেনেশন বহু আছে, কিন্তু এর প্রত্যেক অভিনেতার জীবনে এইগুলো আসে, আপস অ্যান্ড ডাউনস। আমাকে এইগুলোকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকেই চাই যে আমরা আরো অনেক সুযোগ পাই, আরো ভালো সুযোগ পাই, বা পাওয়া উচিত ছিল। অনেক ভালো ভালো অভিনেতাদের, আমার থেকে অনেক ভালো অভিনেতা অভিনেত্রীদের দেখেছি, তারা সুযোগের অভাবে কিভাবে হারিয়ে গেল। আমি তো তাও বলবো আমি ভাগ্যবান যে এখনো আমি সুযোগ পেয়ে যাচ্ছি, এখনো তোমরা ইন্টারভিউ নিতে আসছো, এখনো দর্শক ইন্টারভিউ দেখছেন। কিন্তু আরো অনেককে দেখেছি তারা সুযোগের অভাবে কোথায় যে হারিয়ে গেল। সেক্ষেত্রে বলবো যে হ্যাঁ, দেখো, লাইফ ইজ নট ফেয়ার। একদম, ওঠাপড়া তো চলতেই থাকবে। তোমার ফিল্মোগ্রাফি যদি থেকে একটা সময় তুমি কাজ করেছো, তারপরে বেশ কিছুটা সময় তুমি সেরকম যে খুব কি বলবো, প্রকাশ্যে আসার মতো কাজ বা খুব আলোচনা হয়েছে তোমার কাজ নিয়ে, সেই জিনিসটা কিছুটা কম হয়েছে। তারপর যখন তুমি ধারাবাহিক করলে ফেলুদা ফেরত এবং রকিয়ার রানী কি তুমি যখন করতে গেলে, তখন থেকে তুমি আবার একটা ওই সাফল্যের জোয়ার বলো, আলোর মধ্যে থাকা বলো, সেই জায়গাটা যদি ধরে নিয়ে বলি, তাহলে কি ওটা টোটা রায়চৌধুরী 2.0 নতুন ভাবে শুরু হলো? হ্যাঁ, ক্যারিয়ারের গতি, পুনর্জীবন লাভ। এটা সৃজিত যখন আমাকে ফেলুদা হিসেবে ফেলুদা হিসেবে আমাকে সুযোগটা দিল, তারপর থেকে আমার মনে হয় না, মানে সেটা সত্যি সত্যি হয়েছে, আমার একটা পুনর্জন্ম হলো। মানুষ আবার জেগে উঠলো, তারা আমার কাজ দেখলো, আবার ধারাবাহিক ওই রোহিত সেন হলাম, সেটাতেও মানুষ কাজ দেখলেন। তারপর পরপর বেশ কিছু ছবি পেলাম যেখানে আমি আমার কাজ দেখাতে সক্ষম হলাম, এবং তারপর সেই মোক্ষম ছবিটি এলো যেটি আমার জীবন সত্যি বদলে দিল, সেটা হচ্ছে রকি আর রানী কি প্রেম কাহিনী। তারপর থেকে তো বলতে পারি ওই ফেজটা আমাকে একটা আমার জীবনের টার্নিং পয়েন্ট, যেটা আমাকে একটা প্রায় নিউ ফেজ বা বলো বা পুনর্জন্ম বলো বা নতুন একটি দিশা আমার কাছে খুলে দিল। তো অবভিয়াসলি এটা শুরু হয়েছিল সৃজিত আমাকে ফেলুদা হিসেবে নির্বাচন করার পর। এবং ওই সময় তুমি মানে তোমারও তো একটা কি ভয় বা দ্বিধা, যেহেতু ফেলুদার মতো চরিত্র দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করবেন, সেটা তো একটা ছিলই। আমি ভয় খুব কম পাই, জানো তো, আমি খুব একটা ভয় পাই না। আমি বেপরোয়া সেদিক থেকে, মানে বেপরোয়া মানে একেবারে সব দিকে নয়, তবে এই চরিত্রে অভিনয় করার বিষয়ে আমি খুব একটা ভয়টাই পাই না। আচ্ছা, দেখা টেনশন ছিল, দায়বদ্ধতা ছিল যে এত বড় একটি সুযোগ পাচ্ছি, এমন সময় সেই সুযোগটা আমাকে দেওয়া হচ্ছে যে সময় আমার সত্যি কথা বলতে কি আমার সিনেমা জগতে আমার কোনো স্ট্যান্ডিং নেই, কারণ তার বিগত 7 বছর আমি তেমন কোনো উল্লেখযোগ্য কাজ করিনি। এখানে ওই মাপের একজন পরিচালক যার পরপর ছবি হিট, সে আমাকে ফেলুদার মতো একটা সেলিব্রেটেড ক্যারেক্টার সে সুযোগ দিচ্ছে, তার প্রতি আমার দায়বদ্ধতা একটা ছিল যে ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। তো আমি আমার সীমিত সক্ষমতায় যতটা পারি, সীমিত ক্ষমতায় যতটা পারি করেছি। বাকিটা সৃজিত তো ছিলই, আমার পারিপার্শ্বিক যারা অভিনেতা, আমার সহ অভিনেতা অভিনেত্রীরা, বিশেষ করে সহ অভিনেতারা অনির্বাণ, কল্পন, এরা আমাকে খুব সাপোর্ট করেছে। সৃজিত তো ছিলই। দর্শক খুব ভালোবাসা, এক শ্রেণীর দর্শক, তারা একদম প্রথম থেকেই আমার সঙ্গে আছে। বেশ কিছু দর্শক তাদের পছন্দ হয়নি, তাদের মধ্যে আবার অনেকেই আস্তে 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 মানে আমার অভিনয় প্রশংসা করতে শুরু করলো ফেলুদা হিসেবে। মোটামুটি এখন ভালো লাগে যে দর্শকদের কাছ থেকে যখন সেই সমাদরটা পাই, ভালোবাসাটা পাই ফেলুদা হিসেবে, সত্যি তখন মনে হয় যে এই জার্নিটাও বেশ উল্লেখযোগ্য। একদম। আর তোমার যেই ছবিটি আসতে চলেছে, ছবির নামটাই ইউনিক, তো সেখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে তুমি রাজা চন্দর ছবি, তো এই ছবিতে রাজি হওয়ার কারণ কি? ব্যাক টু ব্যাক তো পুলিশের চরিত্র তুমি করছো না, তখন তো পুলিশের চরিত্র তুমি চালচিত্রতে তোমার ছিল, টাইপকাস্ট হয়ে যাওয়ার কথা মনে হয় না? আমার মনে হয় যে দেখো, তার কারণ হচ্ছে যে এটা নির্ভর করছে কি ধরনের ফিল্মে আমি অভিনয় করছি। তুমি বলতে পারো পরপর আমি দুটো পুলিশের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু চালচিত্র হচ্ছে একেবারে অন্য ধরনের ছবি। আর পুলিশ যে ছবিতে বা পুলিশ যাই বলো না কেন, সেটা হচ্ছে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি, তার ল্যাঙ্গুয়েজটাই আলাদা, তার উপস্থাপনা আলাদা। কাজেই আমার মনে হয়েছিল যে, এবং দুটো দুরকম ভাবে করেছি, সেটা আর কিছুদিনের মধ্যে মানুষ একদম। টোটালটা এখন যদি আমরা
টলিউডের দিকে তাকাই, টলিউডের ছবি নিয়ে মানে এই কয়েকদিন আগেও একটা টালমাটাল পরিস্থিতি, ছবির মুক্তি আটকে যাওয়া বা কিছু। একজন অভিনেতা হিসেবে তোমার কি মনে হয় যে কতটা অভিনেতা হিসেবে সতর্ক থাকা উচিত, যে ছবির সঙ্গে কোন প্রযোজক যুক্ত আছেন বা কিছু, এই জিনিসগুলো দেখে একটা হিসেব কষে কি পা ফেলা উচিত? এরকম পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? দেখো, হিসেব করা যায় না আমাদের এখানে, আমাদের ক্যালকুলেটর দিয়ে তো আর ফিল্ম মেকিং হয় না, ওটা ওটা সম্ভব নয়। তবে হ্যাঁ, এটা সতর্ক থাকা উচিত কোন প্রযোজকের সঙ্গে কাজ করছে, বিশেষ করে আজকের দিনে এই বিষয়ে সতর্ক থাকা দরকার। সোর্স অফ ফান্ডসটা কি একটু ভালো করে জেনে নেওয়া দরকার, পেপারস ট্রানজাকশনস একদম অবাভ বোর্ড রাখা দরকার, কারণ অতীতে ঘটেছে তাতে করে শিক্ষাটা আমি নিয়েছি। তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে তুমি বেপরোয়া, তোমার অভিনয়ে আশা দেখি আদন্ত তুমি একজন সফল ব্যবসায়ী পরিবারের ছেলে থেকে অভিনেতা হব, অভিনেতা টোটা রায়চৌধুরী। কিন্তু প্রথমবার আমরা যখন রকিয়ার রানীকিতেই কিন্তু বড় করে আমরা দেখেছিলাম পুষ্পরাগ রায়চৌধুরী। এই টোটা রায়চৌধুরী হয়ে ওঠা, ওই সিদ্ধান্তটা তখন নেওয়া, তো মানে এটাই বলতে চাইছি যে এটা তো একটা আনসার্টেন জগৎ। তখন মাথার মধ্যে কি চলছিল? তখন মনে হয়নি অনিশ্চয়তায় যাচ্ছি বা পরিবারের সাপোর্ট? সব বললাম, ক্যালকুলেটর দিয়ে শিল্প হয় না বা শিল্পী হওয়া যায় না। অনেকে চেষ্টা করে, হয় না, লং টার্মে বা লং রানে কোনোদিনই হয় না। আমি সবসময় হৃদয়কে প্রাধান্য দিয়েছি। হৃদয়ের টান ছিল, তখন মনে হয়েছিল, আগে আমি ভেবেছিলাম যে আমি সেনাবাহিনী যোগ দেব, কিন্তু এত ভালোবেসে ফেলেছিলাম অভিনয়কে, ঠিক করলাম যে না, আমি পেশাদার অভিনেতাই হব। বললাম বেপরোয়া, তখন আর কিন্তু অগ্রপথটা বিবেচনা করি। বাড়ি থেকে কোনো চাপ আসেনি, যেহেতু তোমাদের এত সফল ব্যবসা, সেখানে এই একটা জিনিস আমি আমার মা বাবাকে ধন্যবাদ দেব, তারা কোনোদিনই চাননি যে কোনো কিছু আরোপিত করে দেওয়া, চাপিয়ে দেওয়া, কোনো কিছু। তুমি যেটা করতে চাও করো, কিন্তু আমি কিন্তু তোমাকে ছাদ দিতে পারি, আর তুমি আমার পুত্র বলে তোমাকে আমি দুবেলা খেতে দিতে পারি, তার বেশি কিছু দেবো না। কোন রকম ফাইন্যান্সিয়াল সহযোগিতা, সাহায্য কিন্তু আশা করো না, এটা আমার বাবার একদম স্পষ্ট কথা ছিল। এবং সেই কারণে বলি আমি বেপরোয়া, কারণ আমি এসব বলেছি যা হবার। সে সময় প্রেম করছি, তাকে কথা দিয়েছি বিয়ে করব, আমার হাতে সময় কম, তবুও যা হবার হবে। প্রেমিকা যিনি অধুনা আমার স্ত্রী, তাকে বলেছিলাম যে দেখো, এটা আমি করতে চলেছি, তুমি কিন্তু ভেবে না একবার, বুঝলেন, যা করার করো, আমি তোমার পেছনে আছি। তা আজ আমার সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমার মা এবং আমার স্ত্রীর। এই যে তুমি প্রেমের কথা বললে, আমরা গত বছরই দেখেছি তোমার 25 বছরের বিবাহিত জীবন উদযাপন, সেটাও দেখেছি, এবং তোমাকে নিয়ে কোনো স্ক্যান্ডাল নেই, স্মুথ, তোমার এত ভালো দাম্পত্য জীবন। আজকে এই কথাটা কেন জিজ্ঞাসা করছি, আজকে ইন্টারন্যাশনাল মেন্স ডে, মানে যখন তুমি রোহিত সেনের চরিত্রটাও করতে, প্রচুর মহিলা দর্শক রোহিত সেন বলতে মানে সবটা তোমার সাথে কোথাও গিয়ে মিলেমিশে যাওয়া আদর্শ পুরুষ উদাহরণ, তাহলে তো টোটা রায়চৌধুরী। না না, একেবারেই নয়, না না, অস্বীকার করবে? আমি আদর্শ পুরুষ নই, আমার মধ্যে অনেক খুঁত খামতি আছে, আমি সেটা প্রতিনিয়ত চেষ্টা করি অতিক্রম করার। তবে হ্যাঁ, যেটা আছে সেগুলো হয়তো মানুষ কিছুটা দেখতে পান, তার মধ্যে সততা আছে, মানুষ আমার উপর যেন ভরসা করতে পারে সেই গুণটা আছে, কথা দিয়ে কথা রাখার চেষ্টা করি। এইটা তুমি যদি বলো, হ্যাঁ আমি বলবো এটা হচ্ছে মানে পুরুষালী বা পুরুষত্ব বা নারীত্ব বলবো না, এটা হচ্ছে মনুষ্যত্ব। এখন কোথাও গিয়ে মানুষের মধ্যে সেটা হয়তো কমে যাচ্ছে। হ্যাঁ, খুব খুব দ্রুত কমছে। এখন দেখতে পাচ্ছি, ইদানিং আমি দেখতে পাচ্ছি যে মানুষের কথার কোনো দাম নেই। একজন মানুষের উপর আমি বলি সবচেয়ে আমি যেটা মনে করি যে মানুষের সবচেয়ে বড় সম্পত্তি বলো বা প্রতিপত্তি বলো, যাই বলো না কেন, তার কথার দাম। যে মানুষের কথার দাম নেই, তার হয়তো বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু সে মানুষ হিসেবে খুবই নিকৃষ্ট মানের, যার কথার কোনো দাম নেই। আমি জানি না, আমার ফিলোসফি হয়তো আজকাল চলে না, অচল হয়ে গেছে, কারণ আমরা তো একটা অন্য যুগের মানুষ। কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বলো বা একটা
হিউম্যানলি কোয়ালিটিস বলো কোথাও খুব ফাস্ট ইরোড করছে। এখন মানুষ কিছুই যেন বটম লাইনটা দেখে, যে যেন তেন প্রকারেণ ওইখানে পৌঁছতে হবে। কিভাবে পৌঁছলাম সেটা গুরুত্বপূর্ণ না, পৌঁছেছি সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে মিনসটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি সৎভাবে কাউকে কারো ক্ষতি না করে পরিশ্রম করে পেয়েছি, নাকি আমি একে তাকে তাদের জীবন নষ্ট করে হোক বা তাদেরকে ঠকিয়ে হোক, দুর্নীতি করে হোক সেটা পেয়েছি। আমার কাছে means is more important than the end. একদমই। টোটাদা, যদি অভিনেতা হিসেবে অভিনয়ে সুযোগ পাওয়া একরকম এবং সেই সাফল্য খ্যাতিটাকে সঙ্গে নিয়ে বয়ে চলা, অভিনেতা হিসেবে টিকে থাকাটাও তো একটা বড় ব্যাপার। সেই চলার পথে যদি তোমার টিকে থাকার গল্প বলি, তো মূল মন্ত্র কি বলবে? ভালোবাসা, সম্পূর্ণরূপে নিজের পেশাকে ভালো না বাঁচতে পারলে টিকে থাকা যাবে না। আমি হয়তো আরো অনেক কিছু করতে পারতাম, অন্তত 3টে জিনিস করতে পারতাম, যা করে আমি আর্থিক রূপে অনেক বেশি সফল হতে পারতাম। কিন্তু আমি আমার অভিনয় জীবনটাকে, অভিনয় জগৎটাকে, আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা এনি কাইন্ড অফ ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভালোবাসি। ওই ভালোবাসা না থাকলে কোনো কিছুই সফল হয় না, না আন্দোলন সফল হয়, না তোমার কেরিয়ার সফল। আরেকটা জিনিস টোটালটা তোমার সামনে পেয়েছি, জিজ্ঞাসা করতে ভীষণই ইচ্ছে করছে। দিন কয়েক আগে আমরা দেখেছি ধর্মেন্দ্রজির শারীরিক অবস্থা নিয়ে গুজব বলি, রটনা বলি, যাই বলি, তারপরে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তুমি কাজ করেছো, তুমি একদম সামনে থেকে দেখেছো, তো তোমার ওই কিছুটা অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করো, তোমার দেখা, তোমার চোখে অভিনেতা ধর্মেন্দ্র যখন কো অ্যাক্টর হিসেবে পেয়েছো। আমি একটা জিনিস শিখেছি, সেদিন রাতে সিনটা ছিল, রাতে আমাদের শুট হবে, বোল্ড লাইন শুট হবে। ধরমজির একটা শট ছিল, সেদিনকে ওনাকে বলা হয়েছিল যে 8টায় আসুন, 8টায় আমরা শুরু করে দেবো, 8টা সাড়ে 8টার মধ্যে শুরু করে দেবো, 9টার মধ্যে। কোনো কারণবশত সেদিন অনেক দেরি হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। কারণ যুগের তো লাফালাফি করছে, কি ব্যাপারটা কি, ধরমজি বসে আছেন, তোমরা এতক্ষণ ধরে আলো করে যাচ্ছ। উনি করণজীকে ডাকলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ধরম আমাকে आप टेंशन मैं हूँ ना। ভদ্রলোককে দেখলাম, তখন কত 88 বছর বয়স, 87 না 88 বছর বয়স, সেটে বসে আছে, এই না ভ্যানে চলে গেল বা কিছু, সেটে বসে আছে, কোনো ডেক চেয়ার বা কোনো আরামদায়ক চেয়ারে না, একটা প্লাস্টিকে হাতুড়ওয়ালা চেয়ারে চুপ করে বসে, কোনো মোবাইল ঘাঁটাঘাঁটি নেই। উনি চুপ করে চারদিকে দেখছেন, একটা স্মিত হাস্যমুখী দেখে যাচ্ছে। রাত 12:15 নাগাদ শটটা শুরু হলো, 1:45 নাগাদ হয়ে গেল। তারপর বলছে যে আর কোনো শট বাকি আছে তো বলো। আমি আছি, কিন্তু তুমি ভেবো না যে আমাকে বাড়ি যেতে হবে, শটটা নিয়ে নাও। তখন বলছে না না হয়ে গেছে, উনি চলে গেলেন, সবাইকে গুড বাই এভরিবডি বলে চলে গেলেন। আমি যা শিক্ষাটা পেলাম না, যে এই যে আমাদের মধ্যে অনেকে আছে, ওফ তাড়াতাড়ি শটটা নাও না, আরে কটা বাজে দেখ। দেখলাম ওনার তো নতুন করে প্রমাণ করার কিছু নেই, বলতেই পারতেন যে বলতেই পারতেন তুমি আমায় 8টায় ডেকেছো ভাই, তুমি এতক্ষণ আমায় বসিয়ে রেখেছো। ওটার পর থেকে আমি জীবনের কোনো বিষয়ে কোনো কমপ্লেন করি না। যখন দিন কয়েক আগে ওই গুজব যখন ছড়িয়ে পড়েছিল, যখন তুমি দেখলে প্রথম, কি মনে হয়েছিল? প্রথমে তো হঠাৎ করে গুজবে বিশ্বাসও করে ফেলেছিলাম, খুবই কষ্ট হয়েছিল। কিন্তু তারপর খোঁজ নিলাম, খোঁজ নিয়ে প্রথমে একটু শান্তি পেলাম যে না, আমার ছেড়ে বাঁচলাম, তিনি এখনো আছে। তারপর আস্তে আস্তে না ঘটনাটা আমার মনে রাগের উঠে, আমি দেখলাম আমরা এমন একটি জগতে বাস করছি যে যেন তেন প্রকারেণ আমাকে খবরটা ছাপতে হবে বলে কিছু মানুষ একদম ভুল খবর চেপে দিচ্ছেন, কারণ মৃত্যু নিয়ে এভাবে বলেই দিচ্ছেন যে মারা গেছেন, এবং রেসপন্সিবল সব মিডিয়া। মানে তখন মনে হলো আই ডোন্ট নিড টু বি
কারেক্ট, আই জাস্ট নিড টু বি ফার্স্ট। এটাই কি আমাদের মানসিকতা হতে চলেছে, যে অ্যাকিউরেসি থাকবে না, শুধুমাত্র যেন আমি ক্লিক বেট হিসেবে আমার খবরটাকে মানুষের কাছে পৌঁছে দিই এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই খবরটা পড়ুক এবং আমার ভিউজ বেশি হোক, তার জন্য আমি একটা মানুষকে মেরে ফেলবো, যা জীবন্ত মানুষকে মেরে ফেলবো? আমরা কি এই পথে যাচ্ছি সমাজ হিসেবে? তখন এই প্রশ্নটা আমার মনে দেখা দিচ্ছে এবং আমার মনে হয় কোথাও যেন একটু সংযম জরুরি, নইলে কিন্তু এটা সামাজিকভাবে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব। যে সমাজ আমরা ধীরে ধীরে তৈরি করেছি, সেই সমাজ কিন্তু আমরা খুব দ্রুত ধ্বংস করবো যদি এই আমাদের মানসিকতা হতে পারে। তারপর কি তার পরিবারের সঙ্গে কথা হয়েছে, বা তোমার সাথে রকিয়া রানীর পরে কি তার সাথে যোগাযোগ বা কিছু ছিল? না, যোগাযোগ ছিল ছবিটার প্রচার পর্ব পর্যন্ত, কারণ উনি যে মাপের এবং যে জায়গায় বিরাজ করেন সেখানে আমি আমার পৌঁছানোর মতো ধৃষ্টতাও নেই বা সফলতাও নেই। দাদা, আমরাও আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী কি কি কাজ আসতে চলেছে? আবার বলিউড টলিউড মিশিয়ে এখন তো টোটা রায়চৌধুরী ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন। একেবারেই না। আমি বেছে বেছে কাজ করি, যথেষ্ট নিজের জন্য সময় দিই। তবে হ্যাঁ, আগামী দিনে এই পুলিশ ছবিটি আসছে, তারপরে ডিসেম্বর মাসে ফেলুদা, আশা করছি ফেলুদা স্ট্রিম করবে। সামনের বছরে একটা বা দুটো হিন্দি কাজ দেখা যাবে, একটা ওটিটিতে, একটা বড় পর্দায়, এবং আরও কিছু ইন্টারেস্টিং কাজ আমি করছি, যার মধ্যে একটি হলো সৃজিতের, আবার সৃজিতের সঙ্গে কাজ করছি, এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র। তো এটা এইগুলোর জন্য মুখিয়ে আছে। শেষ করবো, দর্শকদের কি বলবেন? একটা ছবি করেছি আমরা, ছবিটার নাম হচ্ছে পুলিশ। আদ্যপান্ত কমার্শিয়াল ছবি, মিথ্যে বলবো না যে এটা আছে সেটা আছে, তাহলে একদম ভরপুর মজা আছে। মজা মানে কি, একটা তৃপ্তি আছে। পুলিশের ছবি যেরকম হয়, দুষ্টের দমন আছে, শিষ্টের পালন আছে। আমি আমার ক্ষমতা অনুযায়ী অ্যাকশন করেছি, সেটা খুব ভালো হয়েছে শুনেছি। বেশ কিছু ভালো ভালো গান আছে, ডান্স আছে, ভালো গল্প আছে, নিটুল একটি গল্প আছে, পুলিশের একটি মানবিক দিক আছে, প্রেমিক পুলিশ আছে, আবার ডিউটিতে অনড় সেরকম একটি মারকুটে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। পুরোটা সব কিছুই আছে তার মধ্যে। 2 ঘন্টা 6 মিনিটের ছবি। আমি এটুকুনি বলতে পারি, যদি হলে চলে যান, হল থেকে বেরোনোর সময় হতাশ হবে, পারলে দেখবেন হলে গিয়ে। থ্যাংক ইউ টোটাদা, অনেক শুভেচ্ছা থাকলো, খুব ভালো থাকো তুমি। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকো।